বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি নিয়ে আসলাম সেটা ভাসুরের ছেলে সোহানকে নিয়ে। আমার নাম শিলা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রায়ই ভাবি জীবনটা কেমন অদ্ভুত। মাত্র 2 মাস আগেও আমার জীবনটা ছিল অন্যরকম। বাবা মায়ের আদরের মেয়ে, কলেজে পড়ি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সব কিছুই ছিল রঙিন প্রজাপতির মতো। কিন্তু ভালোবাসার টান সব রঙকে এক করে দিয়ে এমন এক পথে নিয়ে এলো যেখানে বাস্তবতার কঠিন রূপটা আমি প্রথমবার দেখতে পেলাম। আমার আর তুষারের বিয়েটা ছিল একটা প্রেমের পরিণতি, তবে সেই প্রেমটা কোনো পার্কে বা রেস্টুরেন্টে বসে হয়নি, হয়েছিল একটা চলন্ত ট্যাক্সিতে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল, কোনো রিক্সা পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা খালি ট্যাক্সি আমার সামনে এসে দাঁড়ালো। চালকের আসনে বসা ছেলেটাকে দেখে কেন জানি একটা নির্ভরতা অনুভব করলাম। আমি ট্যাক্সিতে উঠে বসলাম। সারাটা পথ আমরা তেমন কথা বলিনি, শুধু জানালার কাঁচ বেয়ে ঝুম বৃষ্টি নামছিল আর আমি তাকিয়েছিলাম সেই বৃষ্টির দিকে। বাড়ি ফিরে ভাড়া মিটিয়ে নামতে যাব এমন সময় চালক অর্থাৎ তুষার আমাকে ডুলল, আপনার মোবাইলটা সিটের উপর পড়ে গেছে। আমি ধন্যবাদ দিয়ে মোবাইলটা নিয়ে বাড়িতে চলে এলাম। কিন্তু বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার পার্সটা ট্যাক্সিতে ফেলে এসেছি। সেখানে আমার কলেজের আইডি কার্ড, কিছু জরুরি কাগজপত্র আর সামান্য কিছু টাকা ছিল। আমি ভেবেছিলাম ওগুলো আর ফেরত পাবো না। কিন্তু পরের দিন সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি তুষার দাঁড়িয়ে আছে, তার হাতে আমার পার্স। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলেন? সে হেসে বলল, আপনার আইডি কার্ডে ঠিকানা লেখা ছিল, ভাবলাম জরুরি কাগজপত্র থাকতে পারে তাই দিয়ে গেলাম। ছেলেটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যুগে যেখানে মানুষ সুযোগের সৎ ব্যবহার করতে এক মুহূর্তও ভাবে না, সেখানে একটা ছেলে এতগুলো জরুরি জিনিস পেয়ে ফিরিয়ে দিয়ে গেল, সেটা আমার কাছে তখন বিস্ময়ের মতোই লাগলো। সেদিন থেকেই আমাদের পরিচয়, তারপর বন্ধুত্ব এবং অবশেষে ভালোবাসা। তুষার দেখতে যেমন সুদর্শন ছিল, তার মনও ছিল ততটাই পরিষ্কার। যখন আমাদের সম্পর্কটা গভীর হলো, আমি বাবাকে সব খুলে বললাম। বাবা সব শুনে বললেন, ঠিক আছে, ছেলেটাকে একবার আমাদের বাসায় আসতে বলিস। আমি তুষারকে নিয়ে এলাম। বাবা তুষারকে দেখে পছন্দ করলেন। তার ব্যবহার, কথাবার্তা বাবার ভালো লাগলো। কিন্তু যখন তার পেশার কথা শুনলেন, তখন বাবার মুখটা কালো হয়ে গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, একজন ট্যাক্সি চালকের হাতে আমি আমার মেয়ের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। বাবার কঠোর মনোভাব দেখে আমি ভেঙে পড়লাম। একদিকে বাবার সম্মান, অন্যদিকে তুষারের প্রতি আমার ভালোবাসা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বোঝানোর, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। আমি তুষারকে পালিয়ে বিয়ে করলাম। যেদিন বাড়ি ছাড়লাম, বাবা শুধু একটা কথাই বলেছিলেন, আজ থেকে তুই আমার জন্য মৃত। এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ। বাবার সে কথাটা আজও আমার কানে বাজে। আমি জানি বাবা আমাকে কতটা ভালোবাসতেন। আমার অবাধ্যতায় তিনি হয়তো ভীষণ কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন তিনি আমাকে ক্ষমা করে দেবেন। শ্বশুরবাড়িতে আমার নতুন জীবন শুরু হলো। বাড়িটা বেশ বড় হলেও কেমন যেন ফাঁকা ফাঁকা। শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। একটা ননদ আছে, তারও বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে। তাই এই বাড়িতে আমি আর তুষার মাত্র 2 জন মানুষ। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে, নিরিবিলি একটা জায়গায়। প্রথম আমার খুব ভালো লাগতো। সারা দিন তুষারের জন্য অপেক্ষা করতাম। সে কাজ থেকে ফিরলে আমরা একসাথে গল্প করতাম, রান্না করতাম। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তুষার সারা দিন ট্যাক্সি চালাতো, যা আয় হতো তা দিয়ে কোনো মতে চলতো, কিন্তু মাসের শেষে হাতে কিছুই থাকতো না। আমি বুঝতে পারছিলাম শুধু আবেগ দিয়ে জীবন চলে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটাও জরুরি। তুষারও বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। সে প্রায়ই বলতো, শিলা, তোমাকে তো আমি কোনোদিন ভালো শাড়ি কিনে দিতে পারলাম না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, খুব কষ্ট হয়। আমি সান্ত্বনা দিয়ে বলতাম, আমার এসব কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে আছো, এটাই অনেক।
কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজনেই বুঝতাম এভাবে বেশি দিন চলতে পারে না। একদিন রাতে তুষার আমাকে খুব গম্ভীর হয়ে বলল, শিলা, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি সিদ্ধান্ত? সে বলল, আমি বিদেশে চলে যাব। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, বিদেশ মানে আমাকে একা রেখে তুমি কিভাবে যাবে? তুষার বলল, পাগলি, সারা জীবনের জন্য তো যাচ্ছি না। আমার এক বন্ধু কুয়েতে থাকে, সে বলেছে ওখানে গেলে ভালো টাকা আয় করতে পারবো। কিছু টাকা ধার করে ভিসার ব্যবস্থা করব। 5টা বছর কষ্ট করে কাটাতে পারলে ফিরে এসে আমাদের আর কোনো অভাব থাকবে না। তার কথাগুলো যুক্তিযুক্ত হলেও আমার মনটা মানছিল না। এই ফাঁকা বাড়িতে আমি একা থাকবো কিভাবে? আমি বললাম, তুমি চলে গেলে আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় করবে। তুষার কিছুক্ষণ চুপ করে বলল, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, নাম সোহান, এবার কলেজে উঠেছে, পড়াশোনায় খুব ভালো। ও যদি আমি এখানে রেখে যাই, ও এখান থেকেই পড়াশোনা করবে আর তোর দেখভালও করবে, তোর একটা সঙ্গীও হবে। আমি একটু চিন্তায় পড়ে বললাম, সোহান কি পারবে এত দায় নিতে? ও তো বয়সে ছোট। তুষার হেসে বলল, ছোট হলেও বুদ্ধিমান, ছটপটে, ও দেখলে বুঝবি। ভবিষ্যতে কথা ভেবে আমি রাজি হয়ে গেলাম। কয়েকদিন পর তুষার ভাসুরের ছেলে সোহানকে নিয়ে এলো। সোহানকে দেখে আমি সত্যি একটু অবাক হলাম। বয়স হবে 16-17, কিন্তু দেখতে বেশি পরিণত, লম্বা, ফর্সা, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে আমাকে সালাম দিয়ে বলল, কাকিমা ভালো আছেন? তার বিনয়ী ব্যবহারে আমার মন ভালোই লাগলো। তুষার টাকা পয়সা জোগাড় করে বিদেশ যাওয়ার প্রস্তুতি শুরু করলো, আর আমার দিন যেন কেমন ছায়ায় ঢেকে গেল। অবশেষে সেই দিনটা এলো। তুষার এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে সোহানকে ডেকে বলল, সোহান, তোর কাকিমার দিকে খুব খেয়াল রাখিস, ওর যেন কোনো অসুবিধে না হয়। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবি। সোহান মাথা নেড়ে বলল, কাকা, আপনি চিন্তা করবেন না, আমি কাকিমার খেয়াল রাখব, আপনি নিশ্চিন্তে যান। তুষার চলে গেল। বাড়িটা এক মুহূর্তে শ্মশানের মতো নীরব হয়ে গেল। আমি দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলাম। আমাদের বাড়িতে 3টে ঘর। একটাতে আমি থাকতাম, পাশের ঘরটা সোহানকে দিলাম, আর একটা ঘর খালি পড়ে থাকত। সোহান খুব শান্তশিষ্ট ছিল, নিজের কাজ নিজে করত, আমার ব্যাপারে অতিরিক্ত কিছু বলতো না, তবে খেয়াল রাখত ঠিকই। আমি ঠিকমতো খেয়েছি কিনা, শরীর ভালো আছে কিনা, এসব জিজ্ঞেস করত। প্রথম দিকে তেমন কথা হতো না, সে পড়াশোনায় ব্যস্ত থাকত। আমি দেখতাম গভীর রাত পর্যন্ত জেগে পড়ছে। মাঝে মাঝে যখন তার পড়তে মন বসত না, তখন আমার ঘরে এসে বসত, গল্প করত। একদিন সে জিজ্ঞেস করল, কাকি, আপনি পড়াশোনা করেননি আর? আমি বললাম, ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম, অনার্সে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই বিয়ে হয়ে গেল। সোহান বলল, আপনি চাইলে এখনও পড়াশোনা শুরু করতে পারেন, আমি সাহায্য করব। তার আন্তরিকতায় আমি ভাবলাম, যাক, তুষার ঠিক সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু কিছুদিন পর আমার মনের ভেতর অদ্ভুত অস্বস্তি শুরু হলো। এক রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। গভীর রাতে কেউ আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মুখটা অন্ধকারে ঢাকা, চোখ দুটো অদ্ভুত চকচক করছে। আমি চিৎকার করতে পারছি না। ঘুম ভেঙে দেখি আমি ঘামে ভেজা, বুক ধরভর করছে। পরের দিন সকাল থেকে মনটা অস্থির। আমি বাড়ির চারপাশ ঘুরে দেখছিলাম তালা দরজা ঠিক আছে কিনা। সোহান আমার অবস্থা দেখে বলল, কাকি, শরীর খারাপ? আমি স্বপ্নের কথা বলতে গিয়েও থেমে গেলাম। ছেলেটাকে ভয় দেখিয়ে কী লাভ? তবে ভেতরের অস্বস্তি থামেনি। একদিন আমি জিজ্ঞেস করলাম, তুমি প্রতিদিন এত রাত জেগে পড়ো? সে বলল, হ্যাঁ কাকি, আমার লক্ষ্য বড়, তাই বেশি পরিশ্রম করি। আমি আবার বললাম, তুমি ঠিক কখন ঘুমাও? সে বলল, রাত 4টে পর্যন্ত পড়ি, তারপর ফজরের নামাজ পড়ে ঘুমাই। তার কথাগুলো শুনে আমার মনে কেমন একটা সন্দেহ হলো। 16 বছরের একটা ছেলে এত রাত জেগে পড়ে, আর তার চোখে ক্লান্তি আমি তেমন দেখি না কেন? সন্দেহটা আরও বেড়ে গেল যখন আমি তার বাবাকে ফোন করলাম। আমি শুধু জিজ্ঞেস করলাম, সোহান কি আগে রাত জেগে পড়তো? ওপাশ থেকে ভাসুর বললেন, পড়াশুনো? ও তো বই হাতে নিতেই চাইতো না, কলেজও ঠিকমতো যেত না।
ফোন কেটে আমার বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। তাহলে সোহান আমার সাথে এতদিন মিথ্যে বলছে কেন? এরপর থেকে আমি তাকে চোখে চোখে রাখতে শুরু করলাম। রাতে দরজা বন্ধ, মাঝে মাঝে মোবাইলে কিছু করার শব্দ, কিন্তু পড়ার আওয়াজ নেই। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তাকে সরাসরি কিছু বললাম না, শুধু একটু পরীক্ষা করতে লাগলাম। এক রাতে কফি নিয়ে তার ঘরে নক করলাম। বললাম, এখনো পড়ছিস? নে কফি খা। সে একটু থমকে নিয়ে মগটা নিল, তারপর বলল, ধন্যবাদ কাকি। আমি বললাম, আমার একা লাগছে, একটু গল্প করবি? সে সঙ্গে সঙ্গে হেসে বলল, অবশ্যই, আমি তো এমনিতেই ক্লান্ত। তার এই সহজ সম্মতি আমাকে আরও সন্দেহী করে তুলল। যে ছেলে নাকি ইঞ্জিনিয়ার হবে বলে রাত জাগে, সে এভাবে পড়া ছেড়ে বসে। দু এক রাত পর আবার বললাম, চলো একসাথে খাই, একা লাগে। সে আবার রাজি। আমি বুঝতে পারলাম রাত জাগার কথা আসলে বাহানা, কিন্তু কেন? একদিন আমি বললাম, রাতে আমার ভয় করে, তুমি কি বারান্দায় একটু বসে থাকবে? আমি ভেবেছিলাম সে দ্বিধা করবে, কিন্তু সে একদম নরম গলায় বলল, ঠিক আছে কাকি, আপনি নিশ্চিন্তে ঘুমান। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অস্থির রাত। আমি ঘুমাতে পারছিলাম না। বারবার কানে অদ্ভুত শব্দ শুনছি। মনে হচ্ছিল কেউ জোরে নিঃশ্বাস নিচ্ছে, কেউ ঘরের চারপাশে নড়াচড়া করছে। অবশেষে সাহস করে দরজাটা খুলে ফেললাম। দেখলাম সোহান চেয়ারে বসে নেই, সে গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে, ঠিক যেন পাহারা দিচ্ছে। আমি গলা চড়িয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সে অবাক হয়ে বলল, কাকি, আমি শুধু দেখছিলাম চারপাশ ঠিক আছে কিনা। আমার ভেতরে জমে থাকা সন্দেহ তখন বিস্ফোরণ হয়ে উঠল। আমি বললাম, মিথ্যে কথা বলবে না সোহান, আমি সব জানি। তুমি পড়াশোনার নামে নাটক করছো। তোমার বাবা আমাকে বলেছে তুমি আগে পড়তেই না। বল সত্যি করে, তোমার আসল উদ্দেশ্য কি? সোহান হতভম্ব হয়ে গেল, চোখে জল এসে গেল। সে মাথা নিচু করে বলল, কাকি, আমি আপনাকে ভয় পাইয়ে দিতে চাইনি। আমি রাগে বললাম, তাহলে মিথ্যে বললে কেন? এখনই বাড়ি থেকে চলে যাও, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। সে কাঁধে ছোট একটা ব্যাগ তুলে নিল, বেরোনোর আগে ভেঙে পড়া গলায় বলল, আপনি জানেন আমি রাত জাগদাম কেন? আমি চুপ। সে বলল, কাকা বিদেশ যাওয়ার আগে আমাকে আলাদা করে বলেছিল, শিলার খেয়াল রাখিস, বাড়িটা নির্জন, রাতে অচেনা লোক ঘোরে, তুই শুধু সঙ্গী না, তুই পাহারাদার। আমি কাকাকে কথা দিয়েছিলাম, তাই আমি রাতে জেগে থাকতাম আপনার নিরাপত্তার জন্য। কিন্তু আমি যদি আপনাকে সত্যি বলতাম, আপনি তো রাতে আরও ভয় পেতেন, তাই বলতাম পড়ি। সে বলতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ফিসফিস করে বললাম, অচেনা লোক? সোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ কাকি, 2-3 রাত আমি দেখেছি বাড়ির পাশের রাস্তা দিয়ে কিছু লোক আসে, থেমে থেমে দেখে। আমি সন্দেহ করেছিলাম তারা হয়তো সুযোগ খুঁজছে, তাই আমি জেগে থাকতাম। আপনি ঘুমান তো আমি আর একটু লুকিয়ে থাকতাম, যাতে আপনি বুঝতে না পারেন। আমি বোবা হয়ে তাকিয়ে রইলাম। আমার সমস্ত সন্দেহ, ভয়, রাগ এক মুহূর্তে খসে পড়ল। কিছুক্ষণ পর আমি কাঁপা গলায় বললাম, সোহান, আমি তোকে কত ভুল বুঝেছি। সোহান চোখ মুছে বলল, কাকি, আপনি ভুল বোঝেননি, আপনি শুধু ভয় পেয়েছিলেন, আমি বুঝি। আমি ওর হাত ধরে বললাম, তুই কোথাও যাবি না, তুই তো আমার জন্যে পাহারা দিচ্ছিস, আর আমি তোকে বের করে দিলাম। সোহান চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তখন বললাম, তুষারকে আমি সব বলবো আজই। সোহান বলল, কাকাকে ফোন দেবেন না এখন, তিনি নতুন দেশে নতুন কাজে আছেন, শুধু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আছি। সেই রাতেই আমার চোখে জল চলে এলো। আমি বুঝলাম বিশ্বাস না থাকলে কত বড় ভুল করে ফেলি আমরা। পরদিন সকালে আমি সোহানের বাবাকে ফোন করলাম। বললাম, বাবা, আমি ভুল বুঝেছিলাম, সোহান খুব দায়িত্বশীল ছেলে, ওকে নিয়ে আমি গর্ব করি। ওপাশে ভাসুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, আমি জানতাম ও খারাপ না, শুধু বয়সের দোষে আগে একটু উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু তুষারের কথা ওকে বদলে দিয়েছে। কিছুদিন পর সত্যিই দেখা গেল সোহানের সন্দেহ ভুল ছিল না। এক রাতে 2 জন মানুষ বাড়ির পাশে এসে ঘোরাঘুরি করছিল, কিন্তু সোহান আগে থেকেই সতর্ক ছিল। সে এক প্রতিবেশী কাকাকে ডেকে ফেলল, আর লোক দুটো ভয়ে পালিয়ে গেল।
সেদিন আমি সত্যি বুঝলাম, এই ছেলে শুধু কথার দায়িত্ব পালন করছে না, সে আমাকে পরিবারের মানুষ ভেবে আংলে রেখেছে। আমি সোহানকে একদিন বললাম, তুই আমাকে কাকি না বলে মা বলে ডাকতে পারিস। সোহান হেসে বলল, আপনি তো মায়ের মতোই। সময় গড়ালো। তুষার বিদেশ থেকে টাকা পাঠাতে শুরু করলো। সোহান পড়াশোনায় মন দিল সত্যি, এইবার আর অভিনয় না। একদিন তুষার ফোনে বলল, শিলা, সোহান কেমন আছে? আমি গলা ভেজা হাসি দিয়ে বললাম, তোমার সোহান শুধু তোমার ভাইয়ের ছেলে না তুষার, ও আমার ভরসা। তুষার চুপ করে থেকে বলল, আমি জানতাম ওকে রেখে গেলে তুমি নিরাপদ থাকবে। আজ যখন আয়নার সামনে দাঁড়াই, তখন মনে হয় জীবন আমাকে কাঁদিয়েছে, ভয় দেখিয়েছে, সন্দেহের মধ্যে ফেলেছে, আবার শিখিয়েছে বিশ্বাস কি। বিশ্বাস না থাকলে মানুষ নিজের পাশের ভালো মানুষকেও ভুল বুঝে ফেলে, আর বিশ্বাস থাকলে অন্ধকার রাতেও কারো হাতে আলো দেখা যায়। বন্ধুরা, এই গল্প থেকে একটাই শিক্ষা, ভয় আমাদের চোখ ঢেকে দেয়, কিন্তু বিশ্বাস চোখ খুলে দেয়। কাউকে সন্দেহ করার আগে একবার তার চোখের ভেতরে সত্যিটা দেখার চেষ্টা করুন, কারণ অনেক সময় অদ্ভুত আচরণ বলে যেটা মনে হয়, তার পেছনে থাকে নিঃস্বার্থ দায়িত্ব আর নিখাদ ভালোবাসা। সোহানের সত্যিটা জানার পর আমার ভেতরের পৃথিবীটা যেন ধীরে ধীরে আবার ঠিক হয়ে গেল। যে ভয় আমাকে রাত জাগিয়ে রাখত, যে সন্দেহ আমাকে নিজের মানুষকেও শত্রু বানিয়ে দিচ্ছিল, সেগুলো একে একে গলে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম, আমি এতদিন একা ছিলাম বলে নয়, আমি ভয় পেয়েছিলাম বলেই সন্দেহ করেছিলাম। ভয় মানুষকে কেমন বানিয়ে দেয়, ভয় মানুষকে কেমন অন্ধ করে দেয়। সোহান আগের মতোই এখনও শান্ত, কিন্তু আরও দৃঢ়। সে পড়াশোনায় সত্যি মন দিল, এইবার আর অভিনয় না। রাতে জাগে ঠিকই, তবে এবার শুধু পাহারা নয়, পড়াশোনাটাও সত্যিই করে, দুটো একসাথে। আমি মাঝে মাঝে বলতাম, সোহান, তুই এত চাপ নিস না, একটু বিশ্রাম নে। সে হাসত, কাকি, কাকাকে কথা দিয়েছি, আপনার নিরাপত্তা আর নিজের ভবিষ্যৎ দুটোই আমার দায়িত্ব। তার এই কথাটা শুনে আমার বুকটা গর্বে ভরে উঠত। তুষার বিদেশে নতুন কাজে ব্যস্ত ছিল। সে ফোন করলে আমি আগের মতোই করে ভালো থাকার কথা বলতাম, কিন্তু এবার কথার মধ্যে একটা নতুন ভরসা ছিল। প্রতিবার তুষারের কণ্ঠ শুনলেই মনে হতো আল্লাহ ধীরে ধীরে আমাদের জন্য একটা স্থির পথ খুলে দিচ্ছেন। একদিন সন্ধ্যায় তুষার ফোন দিল, গলায় ক্লান্তি, কিন্তু ভেতর একটা উচ্ছ্বাস। বলল, শিলা, আজ একটা বড় সুখবর আছে। আমি হেসে বললাম, কি সুখবর? তুষার বলল, আমার প্রমোশন হয়েছে, বেতন বেড়েছে অনেক। মোবাইলটা ধরে আমার চোখ ভিজে গেল। আমি ফিসফিস করে বললাম, আলহামদুলিল্লাহ। তুষার হাসল, 5 বছরের কথা বলেছিলাম মনে আছে? মনে হচ্ছে আর এত সময় লাগবে না, 2 বছরের মধ্যেই আমি ফিরে আসতে পারবো। 2 বছর শুনেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো এই ফাঁকা বাড়ির বুকের ভিতরটা একদিন আবার আলোয় ভরে উঠবে। আমি বললাম, তুমি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। তুষার একটু থেমে বলল, শিলা, তুমি ঠিক আছো তো? ভয় তো করে না? আমি হাসলাম, এখন আর ভয় করি না, সোহান আছে। তুষার মৃদু গলায় বলল, ওকে আমার পক্ষ থেকে দোয়া করো, ও আমার উপর ঋণ রাখছে। ফোন কেটে গেলে আমি উঠোনে বসে অনেকক্ষণ বাতাস দেখলাম, বৈশাখের শেষ দিকের বাতাস, কিন্তু ভেতরে যেন শীতল শান্তি। এর কয়েকদিন পর একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। আমি ধরতেই ওপারে একজন বৃদ্ধ কণ্ঠ, একটু কঠিন, একটু থমকে থাকা। শিলা? আমার বুকটা ধক করে উঠল। আমি চিনে ফেললাম, এ কণ্ঠ আমি ভুলিনি কখনো। বাবা? ওপাশে দীর্ঘ নীরবতা, তারপর বাবার ভারী কণ্ঠ, তুই কেমন আছিস? আমি কাঁপা গলায় বললাম, ভালো আছি বাবা, আপনি? বাবা খুব ধীরে বললেন, মা খুব অসুস্থ ছিল, অনেক দিন হাসপাতাল। সে বারবার তোর কথা বলছিল, আমি আর পারলাম না, তাই ফোন করলাম। মা অসুস্থ? কথাটা শুনেই আমি দাঁড়িয়ে পড়লাম, বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। আমি বললাম, মা এখন কেমন? আমি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। বাবা হঠাৎ খুব কঠিন গলায় বললেন,
তুই আসতে চাস? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তো আপনার মেয়ে বাবা, আমি ভুল করেছি, কিন্তু আমি তো মাকে ভালোবাসি, আমাকে আসতে দিন। বাবার গলা কেঁপে উঠল। চলে আয়, কিন্তু তোর স্বামীকে নিয়ে এসিস না এখন, আগে আমাকে একা কথা বলতে দে। আমি মাথা নাড়লাম। ঠিক আছে বাবা, আমি একাই আসব। ফোনটা রাখতেই আমি ভেঙে পড়লাম। এতদিন পরে বাবার কণ্ঠ শুনে আমার ভেতরের সব অভিমান, সব কষ্ট একসাথে বেরিয়ে এলো। সোহান আমাকে কাঁদতে দেখে দৌড়ে এলো। কাকি, কি হয়েছে? আমি চোখ মুছে বললাম, তোর নানু অসুস্থ, আমাকে বাবার বাড়ি যেতে হবে। সোহানের মুখটা চিন্তায় ভরে গেল। আপনি এখনই যাবেন? একা যাবেন? আমি বললাম, হ্যাঁ, আমাকে যেতে হবে। এতদিন পর বাবা ফোন করেছে, এ সুযোগ আমি হারাতে পারি না। সোহান স্থিরভাবে বলল, তাহলে আমি আপনাকে বাস স্ট্যান্ডে পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি একটু থামলাম। তুই যাবি? সোহান মাথা নাড়ল। আপনি একা যাবেন না কাকি, আমি কাকাকে কথা দিয়েছি, আপনি নিরাপদে যাবেন, নিরাপদে ফিরবেন। তার এই দৃঢ়তা দেখে আমি আর না করলাম না। পরদিন সকালে আমরা রওনা দিলাম। বাস স্ট্যান্ডে আমাকে উঠতে দিতে দিতে সোহান বলল, কাকি, আপনি শক্ত থাকবেন, ভয় পাবেন না, সত্য সবসময় একসময় এসে দরজা খোলে। আমি তাকিয়ে বললাম, তুই সত্যি বড় মানুষ হয়ে গেছিস সোহান। সে হালকা মাসল। আপনার দোয়ায়। বাস ছাড়ল, জানালার কাছে শহর পিছিয়ে যেতে লাগলো, আর আমার মনে হচ্ছিল আমি এক দীর্ঘ পথের দিকে যাচ্ছি, যেখানে কেবল মা নয়, বাবাকেও ফিরে পাওয়ার আশায় বুকটা ভেঙে যাচ্ছে। বাবার বাড়িতে পৌঁছেই আমি দৌড়ে মায়ের ঘরে ঢুকলাম। মা শুয়ে আছেন, চোখ ঢলে পড়েছে। আমাকে দেখেই তার চোখ ভিজে উঠল। শিলা, তুই এসেছিস? আমি তার বুক জড়িয়ে চাঁদলাম। মা, আমি এসেছি। মা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, তুই ভালো আছিস তো মা? আমি মাথা নেড়ে বললাম, ভালো আছি মা, তুমি শুধু ভালো হও। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা খুব রাগী, কিন্তু ওর ভেতরটা নরম, তুই ওকে একবার কথা বলিস মা। আমি চোখ মুছে বেরিয়ে পড়লাম। বাবা উঠোনে বসেছিলেন। আমাকে দেখেই তিনি মুখ ফিরিয়ে নিলেন। আমি ধীরে ধীরে কাছে গিয়ে বললাম, বাবা। তিনি কিছু বললেন না। আমি কাঁপা গলায় বললাম, আমি ভুল করেছি বাবা, কিন্তু আমি আপনাদের মেয়ে, আপনি একটা সুযোগ দিন। বাবা হঠাৎ আমার দিকে তাকালেন, চোখ লাল। সুযোগ? তুই আমার সব সম্মান মাটিতে মিশিয়ে পালিয়ে গেলি, আর আজ সুযোগ চাইছিস? আমি মাথা নিচু করলাম। আমি জানি বাবা, আপনার কষ্ট হয়েছে, কিন্তু আমি তুষারকে ভালোবাসি। সে খারাপ মানুষ না, শুধু গরিব ছিল। বাবা ধীরে ধীরে বললেন, গরিব হওয়া দোষ না শিলা, কিন্তু তুই আমার মুখের উপর দিয়ে দিলি, আমার সিদ্ধান্তকে অপমান করলি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তখন বোকা ছিলাম বাবা, আমি ভেবেছিলাম ভালোবাসাই সব, কিন্তু এখন বুঝি বাবার চোখ, বাবার অভিজ্ঞতাও একটা আশীর্বাদ। বাবা অনেকক্ষণ চুপ, তারপর খুব ভাঙা গলায় বললেন, তুই কি সুখে আছিস শিলা? এই প্রশ্নটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, আমি সুখে আছি বাবা, কষ্ট আছে, অভাব আছে, কিন্তু তুষার আমাকে সম্মান করে, ভালোবাসে, আর সে আমার জন্য বিদেশে গেছে আমাদের ভবিষ্যৎ বানাতে। বাবা চোখ মুছলেন। আমি ভেবেছিলাম তুই ভেঙে পড়বি, কিন্তু তুই মনে হচ্ছে টিকে গেছিস। আমি বললাম, টিকতে শিখেছি বাবা, আপনার মেয়ে তো। বাবা প্রথমবার একটু নরম হলেন, বললেন, মা সুস্থ হলে তুই একদিন তোর স্বামীকে নিয়ে আসিস। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ফিসফিস করে বললাম, সত্যি বাবা? বাবা নাড়লেন। আমি এখনো পুরোপুরি মেনে নিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব। মেয়ের ঘর কখনো চিরদিনের জন্য বন্ধ থাকে না। আমি বাবার পায়ে মাথা রাখলাম, চোখের পানি তার পায়ে পড়ে গেল।
সেদিন আমি বুঝলাম, ভালোবাসা যদি সত্যি হয়, সময় একদিন কঠিন দরজাও খুলে দেয়। কয়েকদিন থেকে আমি ফিরে এলাম। ফেরার পথে মনে হচ্ছিল আমি যেন বুকের ভেতর একটা পাহাড় নামিয়ে আনছি। ঘরে ফিরেই প্রথম যে মানুষটার কথা মনে পড়ল সে হলো সোহান। সোহান দরজায় দাঁড়িয়েই বলল, কাকি, কেমন হলো সব? আমি হাসি আর কান্না একসাথে মিশিয়ে বললাম, বাবা আমাকে ডাক দিয়েছে সোহান, মাকে জড়িয়ে ধরতে পেরেছি। সোহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আপনার কান্না একদিন হাসিতে বদলাবে। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই না থাকলে হয়তো আমি এতটা সাহস পেতাম না। সোহান শান্তভাবে বলল, আমি তো শুধু কাকাকে দেওয়া কথাটা রেখেছি কাকি। আমি মনে মনে বললাম, এই কথা শুধু তুষারের কাছে না, এই বাড়ির কাছেও, আমার জীবনটার কাছেও এক ধরনের আশীর্বাদ। রাতে তুষারকে ফোন করলাম, সব খুলে বললাম। তুষার অনেকক্ষণ চুপ করেছিল, তারপর নরম গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম না, সত্য একদিন জিতবে। তোমার বাবা তোমাকে ফিরিয়ে নিয়েছে, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি ফিরে এলে আমরা একসাথে বাবার কাছে যাব। তুষার হাসল, ইনশাআল্লাহ। আর সেই ইনশাআল্লাহর ভেতরেই আমি যেন নতুন জীবনের গন্ধ পেলাম। বন্ধুরা, এই গল্পটা শুধু শিলা, তুষার আর সোহানের গল্প না, এটা বিশ্বাসের গল্প, এটা ভুল বোঝাবুঝির গল্প, এটা পরিবারের দরজা আবার খুলে যাবার গল্প। আর জীবনের সবচেয়ে বড় শিক্ষা একটাই, ভয় করলে সন্দেহ হয়, সন্দেহ করলে সম্পর্ক ভাঙে, আর বিশ্বাস করলে অন্ধকার রাতেও আলো জ্বলে ওঠে। বাবার বাড়ি থেকে ফিরে আসার পর আমার বুকের ভেতরটা যেন একটু হালকা হয়ে গেছিল। তবু এক ধরনের অস্থিরতা ছিল, কারণ তুষার এখনো দূরে, আর আমাকে যে নতুন অধ্যায়ের দিকে এগোতে হবে সেটা আমি বুঝতে পারছিলাম। সোহান আগের মতোই আমার পাশে ছিল, কিন্তু এখন আমি তার দিকে আর সন্দেহের চোখে তাকাতাম না, বরং তার চোখের ভেতরে যে নিষ্পাপ দায়িত্ববোধ আছে সেটা দেখলেই আমার মনে হতো আল্লাহ আমার জন্য একটা অদ্ভুত রক্ষা কবচ পাঠিয়েছেন। বাবার বাড়ি থেকে আসার দুদিন পরই তুষার আবার ফোন দিল। এবার তার কণ্ঠে একটা অন্যরকম উত্তেজনা। শিলা, একটা খবর আছে। আমি বললাম, আবার কি সুখবর? তুষার একটু থেমে বলল, আমি ছুটির জন্য আবেদন করেছি, 2 মাসের মধ্যে দেশে ফিরব। কথাটা শুনেই আমার গলা শুকিয়ে গেল। এতদিন পরে তুষারকে সামনে পাবো, আমার বুক কেঁপে উঠল আনন্দে। আমি বললাম, সত্যি তুমি আসছো? সে হাসল, হ্যাঁ, এবার আর বেশি দেরি নয়। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি শিলা, তোমাদের কাছে ফিরতে ইচ্ছে করছে। আমি ফিসফিস করে বললাম, তোমাকে ছাড়া ঘরটা ঘর মনে হয় না। তুষার নরম গলায় বলল, আর তোমাকে ছাড়া আমিও মানুষ মনে হই না। ফোনটা কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল বাড়ির ভেতরেও একটা নতুন আলো নেমে আসছে। তুষারের আসার খবর শুনে সোহানও খুব খুশি হলো। সে বলল, কাকি, কাকা এলে আপনি আর একা থাকবেন না। আমি হেসে বললাম, হ্যাঁ রে বাবা, তবু তোর কথাও আমি ভুলব না। সোহান মাথা নিচু করে হাসল, আমি তো শুধু আপনার ভাইয়ের মতো ছিলাম কাকি, আমি থাকবই তো। এ কথার মধ্যে সে যেমন স্বাভাবিক ছিল, আমি তেমনই শান্তি পেলাম। তুষার আসার আগে 1 মাস চলল প্রস্তুতির মধ্যে। আমি ঘরদোর ঠিক করলাম, পুরনো থাকা ঘরটা পরিষ্কার করে দিলাম। তুষার যেন এসে আরেকটু স্বস্তি পায়। সোহানও অদ্ভুতভাবে ভীষণ ব্যস্ত হয়ে গেল, কখনো বাজার করে আনছে, কখনো দরকারি জিনিস কিনছে। একদিন দুপুরে সে বলল, কাকি, তুষার এলে আমি কি এখানেই থাকব নাকি আবার বাবার বাড়িতে চলে যাব? আমি থমকে গেলাম, কথাটা আগে মাথায় আসেনি। তুষার এলে সোহানকে কিভাবে রাখা হবে? ছেলেটা তো অনেক দিন আমাদের সাথে আছে। আমি বললাম, তোর কাকা তোর উপর খুব ভরসা করে, সে এলে তুই নিজেই তাকে বলবি কি চাস। কিন্তু আমার মনে হয় তুই এখানেই থাকবি, পড়াশোনার সুবিধা এখানে ভালো,
আর তুই আমাদের পরিবারের মানুষ। সোহান চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, আপনি যদি বলেন আমি থাকব। তার কণ্ঠে এমন একটা নরমতা ছিল যেন সে কিছু বলতে গিয়েও বলছে না। আমি বুঝলাম না, শুধু মাথা নাড়লাম। তারপর এলো সেই দিন। এয়ারপোর্ট থেকে তুষারকে আনতে সোহানও আমার সাথে গেল। আমি ভেতরে ভেতরে কতটা কাঁপছিলাম কেউ জানে না। এতদিন পরে প্রিয় মানুষটা সামনে আসবে, এই অনুভূতির শব্দ বলা যায় না। দূর থেকে তুষারকে দেখা মাত্রই আমি দৌড়ে গেলাম। তুষার আমার দিকে তাকিয়ে হাসল, চোখে ক্লান্তি, কিন্তু হাসিতে বুক ভরা ভালোবাসা। সে শুধু বলল, শিলা। আমি আর কিছু বলতে পারলাম না, চোখের পানি ধরে রাখতে পারলাম না। তুষার আমাকে সামলে নিয়ে বলল, চলো বাড়ি যাই। বাড়ি ফিরতেই যেন আমাদের ফাঁকা উঠোনেটা আবার পূর্ণ হয়ে গেল। তুষার ঘরের প্রতিটা কোণা দেখে দাঁড়িয়ে রইল, তারপর হালকা হেসে বলল, বাড়িটা এতদিন পরে আবার বাড়ি লাগছে। আমি বললাম, তুমি না থাকলে এটাকে বাড়ি মনে হয় না। তুষার আমার দিকে তাকিয়ে বলল, আমি তো ছিলাম, শুধু চোখের আড়ালে। সেদিন রাতে আমরা তিনজন একসাথে খেতে বসলাম। তুষার সোহানের দিকে তাকিয়ে বলল, সোহান, তুই আমার কথা রেখেছিস? সোহান শান্ত গলায় বলল, হ্যাঁ কাকা, কাকিমা নিরাপদে ছিলেন। তুষার হাসল, তারপর হঠাৎ বলল, শিলা, আমি জানি তুই অনেক কষ্ট করেছিস, আমাকে ক্ষমা করিস এতদিন তোকে একা রেখে। আমি তাড়াতাড়ি বললাম, না তুষার, কষ্টটা কষ্ট ছিল না, এটা আমাদের ভবিষ্যতের জন্য লড়াই ছিল। তুষার আমার হাত ধরল, চোখে একরাশ কৃতজ্ঞতা। সোহান চুপচাপ উঠে নিজের ঘরে চলে গেল। তুষার তাকিয়ে বলল, ছেলেটা অনেক বড় হয়ে গেছে। আমি মাথা নেড়ে বললাম, সে সত্যিই বড় মানুষ হয়েছে তুষার, তোর কথাই তাকে বদলে দিয়েছে। তুষার তখন কিছুক্ষণ চুপ থেকে বলল, শিলা, সোহান কি কোনো সময় তোকে কষ্ট দিয়েছে, কোনো অসুবিধা? আমি বুঝলাম তুষার একটা অদ্ভুত ভয় নিয়ে কথা বলছে, তবে সে সেটা খোলাখুলি বলছে না। আমি হেসে বললাম, কি কথা বলছো? সোহান তো আমার ছেলের মতো। তুষার একটু নরমভাবে বলল, আমি জানি, তবু মানুষ তো অনেক কিছু বলে। আমি চাইনি তোর জীবনে কেউ ভুল ধারণা তৈরি করুক। তার কথাটা শুনে আমার বুকের ভেতরটা ব্যথা করে উঠল। আমি জানি সমাজ কিভাবে ভাবে, আমি জানি মানুষ কিভাবে সন্দেহ করে। আমি বললাম, তুমি চিন্তা করো না তুষার, সোহান খুব দায়িত্বশীল, সে আমাদের পরিবারের সম্মান রেখেছে। তুষার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরের দিন থেকে তুষার আমার বাবার বাড়ি যাওয়ার কথা বলল, এবার আমি নিজে যাব, তোমার বাবার সামনে দাঁড়াবো, তাকে বলবো আমি তোমাকে দূরে রেখেও সম্মান রেখেছি, তোমাকে ভালো রেখেছি। এখন আমি আমার মেয়েকে ফিরিয়ে দিতে চাই না, আমি বরং তার কাছে ক্ষমা চাই। আমি ভয়ে বললাম, বাবা তোমাকে কিভাবে নেবে তুষার? তুষার শান্ত গলায় বলল, যদি নাও নেয় তবু আমি চেষ্টা করব, তোমার জন্য এটা আমার দায়িত্ব। সেদিন বিকেলে আমরা বাবার বাড়ির পথে রওনা দিলাম। তুষার সুন্দর পরিষ্কার পাঞ্জাবি পরেছে, হাতে মায়ের জন্যে ফল, বাবার জন্য একটা ভালো পাঞ্জাবি, আর বাড়ির জন্য কিছু মিষ্টি। আমি বুঝলাম তুষার সত্যিই চেষ্টা করছে। বাবার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমার পা কাঁপছিল। তুষার আমার হাত শক্ত করে ধরল, বলল, ভয় পাস না শিলা, আজ সত্যি বলার দিন। আমি মাথা নাড়লাম। দরজায় নক করতেই মা দরজা খুললেন। আমাকে দেখে তিনি চোখ ভিজিয়ে দিলেন, তারপর তুষারকে সামনে দেখে একটু থমকে গেলেন। তুষার খুব ভদ্রভাবে সালাম করে বলল, মা, আমি তুষার, আপনার মেয়ের স্বামী। আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। মা কিছু বলার আগেই বাবা উঠোন থেকে বেরিয়ে এলেন। তিনি তুষারকে দেখে কড়া চোখে তাকালেন। তুষার মাথা নুয়ে বলল, চাচা, আমি জানি আপনি আমাকে মেনে নিতে পারেননি, কিন্তু আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দিইনি। আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি। আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে শুধু একটা সুযোগ চাই, আপনার মেয়েটাকে আপনি আবার মেয়ে হিসেবে গ্রহণ করুন। বাবা মুখ শক্ত করে বললেন, তুই ট্যাক্সি চালাস তাই তো? তুষার শান্তভাবে বলল, হ্যাঁ চাচা, চালাতাম, এখন বিদেশে কাজ করছি। কিন্তু পেশা কখনো মানুষের মান ঠিক করে না, মানুষের মনটাই ঠিক করে।
বাবা কিছুক্ষণ চুপ, তারপর বললেন, মনের দাম আমি বুঝি, কিন্তু আমার মেয়েটা আমার মুখের উপর দিয়ে পালিয়েছে। সে কিভাবে আবার এই বাড়ির মেয়ে? আমি কাঁদতে কাঁদতে বাবার পা ধরলাম। বাবা, তুমি আমাকে ডেকেছ, আমি এসেছি, আমাকে আর ফিরিয়ে দিও না। বাবার চোখ কেঁপে উঠল। তিনি তুষারের দিকে তাকিয়ে বললেন, তুই এই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? তুষার একদম আত্মবিশ্বাস দিয়ে বললে, মরণ পর্যন্ত চাচা। বাবা হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। জীবন বড় কঠিন তুষার। আমি মেয়েকে হারিয়েছিলাম অভিমানে, আর এখন বুঝি সে আমার রক্ত, তাকে আমি আর দূরে রাখতে পারবো না। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। বাবা খুব ধীরে ধীরে বললেন, তোমরা এসে ঘরে বসো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তুষার আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, দেখলে, সত্যি একদিন দরজা খুলে। সেদিন সন্ধ্যায় আমরা বাবার বাড়িতে একসাথে চা খেলাম। বাবা খুব বেশি কথা বললেন না, কিন্তু প্রতিটা চুপের ভেতরেই একটা মেনে নেওয়া ছিল। রাতে বাড়ি ফিরতে ফিরতে মনে হলো আমাদের জীবনের একটা বড় বোঝা এখন নেমে গেছে। আর সেই রাতে আমি আল্লাহর কাছে চুপচাপ দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমাদের এই নতুন শুরুটাকে স্থির করে দাও। কিন্তু নতুন শুরু মানেই নতুন পরীক্ষা। তুষার দেশে এসেছে, বাবার দরজাও খুলেছে, সব ঠিক হচ্ছে, কিন্তু ঠিক এই সময়েই ঘটনাটা ঘটল যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য মিথ্যার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সেদিন রাতটা খুব শান্ত ছিল। এতদিনের চাপ, ভয়, অভিমান সব কিছুই যেন একটু একটু করে গলে যাচ্ছিল। তুষার পাশে আছে, বাবার দরজাও খুলছে। মনে হচ্ছিল জীবনটা আবার ঠিক পথে ফিরছে। কিন্তু শান্তির সময়ই জীবন অনেক সময় এমন একটা ধাক্কা দেয় যেটা মানুষকে এক মুহূর্তে আবার শূন্য করে ফেলে। তুষার দেশে আসা 3 দিন পর দুপুরবেলা আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। তুষার উঠোনে বসে বাবার সাথে পরের সপ্তাহে আবার যাওয়ার পরিকল্পনা করছিল, আর সোহান নিজের ঘরে বই খুলে বসেছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা। আমি ভয় পেয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে আমাদের পাশের বাড়ির নাজমা খালা। তার মুখটা ফ্যাকাশে, শ্বাস হাঁপাচ্ছে। সে বলল, শিলা, দৌড়ে আয়, বড় বিপদ। আমার বুকটা ধক করে উঠল। কি বিপদ খালা? নাজমা খালা কাঁপা গলায় বলল, তোর বাড়ির পেছনের গলিতে পুলিশ এসেছে। বলে কেউ নাকি রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর সে নাকি বলছে তাদের এখানে ডাকার লোক তোমাদের বাড়ির একজন। আমি যেন জমে গেলাম। আমাদের বাড়ি? খালা মাথা নেড়ে বলল, হ্যাঁ রে মা, তুই আগে চল, আমি তোর জন্য ভয় পাচ্ছি। তুষার আমার কথা শুনে উঠে দাঁড়ালো। কি হয়েছে শিলা? আমি সব বললেই তুষারের মুখ কঠিন হয়ে গেল। সে বলল, চলো দেখি কি ব্যাপার। আমরা দৌড়ে গলির দিকে গেলাম। সত্যি সেখানে 2 জন পুলিশ আর ভিড়। মাঝখানে একটা লোক বসে আছে, চেহারা ধুলোমাটি মাখা, হাত পেছন দিকে বাঁধা। পুলিশ আমাকে আর তুষারকে দেখেই বলল, আপনাদের বাড়ির লোক কে কে থাকে? তুষার বলল, আমি আর আমার স্ত্রী আর আমার ভাতিজা সোহান। পুলিশ লোকটার দিকে ইশারা করে বলল, এই লোক বলছে সে রাতে আপনাদের বাড়ির পাশেই ঘোরাঘুরি করত, কারণ আপনাদের বাড়ির একজন তাকে খবর দিত কখন বাড়িটা ফাঁকা থাকে। আমার মাথা ঘুরে গেল। তুষার চোখ বড় করে বলল, আমাদের বাড়ির কেউ? এটা কি বলছেন? ধরা পড়া লোকটা তখন মাথা তুলে তুষারের দিকে তাকালো, ঠোক বাঁকিয়ে বলল, ভাই, মিথ্যে বলবো কেন? যে ছেলে রাতে জাগে ওই তো আমাদের খবর দিত। আমি যেন বুকের ভেতর আগুন অনুভব করলাম। ছেলে মানে সোহান? তুষারও থমকে গেল। তার মুখে এক মুহূর্তে অবিশ্বাস আর রাগ একসাথে জমে উঠল। তুষার জোরে বলল, কোন ছেলে? কার নাম বল? লোকটা ঠান্ডা গলায় বলল, নাম তো জানি না, কিন্তু ওই বাড়ির যে কলেজ পড়ুয়ার ছেলে থাকে, ও রাত জাগে, মোবাইলে কথা বলে, আমাদের সাথে যোগাযোগ করত। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি মনে মনে বললাম, না, এটা হতে পারে না। সোহান তো আমাদের নিরাপত্তার জন্য রাত জাগে, তাহলে এই লোক কেন এমন বলছে? পুলিশ বলল, আমরা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু তদন্ত করতে হবে। আপনি আপনার ছেলেটাকে ডাকুন। তুষার শুধু আমার দিকে তাকালো। তার চোখে একটা ভাঙা প্রশ্ন ছিল, এটা কি সত্যি? আমি কাঁপা গলায় বললাম,
তুষার, আমি জানি না, কিন্তু সোহান এমন হতে পারে না। তুষার কিছু বলল না, সোজা বাড়ির দিকে রওনা দিল। আমি দৌড়ে পেছনে গেলাম। বুকের ভেতরটা যেন হাহাকার করছে। বাড়িতে ঢুকতেই দেখি সোহান ঘরে বসে বই পড়ছে। তুষার দরজায় দাঁড়িয়ে কঠিন গলায় বলল, সোহান, বাইরে এসো। সোহান তাড়াতাড়ি উঠে এলো। কাকা, কি হয়েছে? তুষার চোখ রাঙিয়ে বলল, তুই কি কাউকে রাতে খবর দিতিস আমাদের বাড়ি কবে ফাঁকা থাকে? সোহান একদম চুপ। আমি দেখি তার মুখের রক্ত যেন সরে গেল। সে ধীরে ধীরে বলল, কাকা, আপনি কি বলছেন? তুষার গলা উঁচু করল। পুলিশ বলছে এক চোর ধরা পড়েছে, সে বলছে তুই নাকি তাদের খবর দিতিস। সোহান যেন আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, কাকি, আমি তো। তুষার থামতে দিল না। তুই তো রাতে জাগিস, মোবাইল ঘাটিস, তুই আরেকটা লোকজনের সাথে কথা বলিস। এখন সত্যি বল, তুই কি করতিস? আমি ভয়ে দাঁড়িয়ে থাকলাম। সোহানের চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, কাকা, আমি কোনো চোরকে চিনিও না। আমি কখনো কারোর সাথে এমন কথা বলিনি। আমি শুধু আপনাদের নিরাপত্তার জন্য। তুষার একটা বড় শ্বাস ফেলল। তুই আগে ভুল পথে ছিলি, সেটা তুই নিজে বলছিস, কিন্তু আমি তোকে এখানে এনে বিশ্বাস করেছি। তুই যদি তখনই বলতি, আমি তোর পাশে দাঁড়াতাম। লুকিয়ে রেখে তুই আমাদের ভয় বাড়িয়েছিস। সোহান কাঁদতে কাঁদতে বলল, কাকা, আমি জানি, আমি শুধু চাইনি আপনারা ভাবেন আমি খারাপ। আমি চাইছিলাম আপনি গর্ব করেন যে আমি বদলেছি। আমি তখন সোহানের দিকে এগিয়ে গেলাম, তার কাঁধে হাত রাখলাম। সোহান, আমরা তোকে খারাপ ভাবি না। ভুল সবাই করে, কিন্তু ভুল লুকালে ভুলটা বড় হয়ে ওঠে। সে মাথা নাড়ল। ঠিক তখন পুলিশ ঘরে ঢুকল। তুষার সব কথা খুলে বলল, ফোনের নম্বরগুলোও দেখালো। পুলিশ কর্মকর্তা একটু ভেবে বলল, এই চোরটা সম্ভবত আপনার ছেলেকে ফাঁসাতে চাইছে, কারণ সে জানে ছেলে আগেই গোষ্ঠীর সাথে ছিল, তাই এখন মিথ্যে নাম বলছে। আমরা নম্বরটা ট্রেস করব। যদি ওই লোকদের ধরা যায়, সত্যটা বেরিয়ে যাবে। তুষার তখন সোহানের দিকে তাকিয়ে বলল, তুই এখন আর একা না, তুই আমাদের পরিবার। তুই যদি আবার কোনো ঝামেলায় পড়িস, আমাকে আগে বলবি, কথা দে। সোহান কাঁপা গলায় বলল, আমি কথা দিচ্ছি কাকা। পুলিশ চলে গেলে তুষার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর সোহানকে বুকে টেনে নিল। তুই কোথাও যাবি না, তুই বদলেছিস সেটাই গুরুত্বপূর্ণ, কিন্তু তুই আর চুপ থাকবি না। সোহান কাঁদতে কাঁদতেই বলল, আমি আর চুপ থাকব না কাকা। সেদিন আমি বুঝলাম বিশ্বাস সহজে ভেঙে যায়, কিন্তু সত্যি সামনে এলে বিশ্বাসী আবার শক্ত হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা, একটা মানুষ ভুল পথে থেকে ফিরতে চাইলে তাকে সন্দেহ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। সেই রাতেই আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তুষার আর সোহান দুজনেই ক্লান্ত, তবু মনটা হালকা। আর আমি চুপ করে আল্লাহর কাছে শুধু একটা দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমাদের ঘরটাকে হেফাজত করো, আর আমাদের সম্পর্কগুলোকে সত্যের ওপর টিকিয়ে রাখো। কারণ আমি জানি সত্যিই শেষ পর্যন্ত জিতে যায়, শুধু তাকে ধৈর্য করে ধরে রাখতে হয়। পুলিশ চলে যাওয়ার পর সেদিন রাতে আমাদের ঘরটা আবার শান্ত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই শান্তির ভেতরে একটা নতুন বাস্তবতা জন্ম নিয়েছিল। তুষার আর সোহান দুইজনেই যেন এক একটা লড়াই জিতে ফিরেছে, একটি সন্দেহের বিরুদ্ধে আর একটি নিজের অতীতের বিরুদ্ধে। আমি ভেবেছিলাম এই ঝড় এখানেই থেমে যাবে, কিন্তু জীবনের ঝড় থামে না, শুধু রূপ বদলায়। পরের কয়েকদিন পুলিশ সত্যি সত্যি তদন্ত শুরু করল। সোহানের ফোন থেকে পাওয়া নম্বরগুলো তারা ট্রেস করতে লাগলো, আর সোহানকে বলেছিল যদিও ওই লোকেরা আবার যোগাযোগ করে তাহলে সঙ্গে সঙ্গে জানাতে। সোহান খুব চুপচাপ হয়ে গিয়েছিল। আগের সেই হাসি খুশি ছেলেটা যেন একটু ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছিলাম আমাদের সন্দেহ তাকে বাইরে থেকে নয়, ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। যখন মানুষ বদলাতে চায়, তখন পুরনো ছায়া যদি নতুন জীবনের দরজায় এসে টোকা দেয়, তাহলে সে সবচেয়ে বেশি ভয় পায় আবার আগের মতো হয়ে যাব না তো। একদিন বিকেলে আমি তাকে ডেকে বললাম, সোহান, তুই আমার সাথে উঠানে বসবি? সে মাথা নেড়ে এসে বসল। আমি ওর দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললাম, তুই যা বলেছিস সেটা আমাদের কাছে লুকোনোর মতো কিছু ছিল না। ভুল মানুষ করে, কিন্তু ভুল থেকে ফিরতে চাওয়ার ইচ্ছাটাই আসল। সোহান মাথা নিচু করে বলল, কাকি, আমি ভেবেছিলাম আপনারা আমাকে ছোট থেকে খারাপ ভাববেন,
আমি চাইছিলাম কাকা যেন গর্ব করে বলে আমার সোহান বদলে গেছে, তাই কথা চেপে রেখেছিলাম। আমি ওর মাথায় হাত রেখে বললাম, এই বাড়িতে তুই এখন আর একা না রে, ভুল করলেও আমরা তোর পাশে থাকব, কিন্তু শর্ত একটাই, সত্য লুকাবি না। সে মাথা নাড়ল, চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেটা দুর্বলতার কান্না ছিল না, স্বস্তির কান্না। সেদিন রাতেও তুষার খুব শান্ত হয়ে বলল, শিলা, আমি বুঝতে পেরেছি আমি বিদেশে ছিলাম বলে শুধু দূরত্ব আসেনি, আমাদের মধ্যে অনেকে ভুল বুঝে ঢুকে পড়েছিল, তবু আল্লাহ আমাদের সত্যতা দেখিয়ে দিয়েছেন। আমি বললাম, আমরা তো মানুষ, ভুল হবে, কিন্তু সত্য থাকলে আবার দাঁড়ানো যায়। তুষার আমার হাত ধরল, বলল, তুই খুব পরিণত হয়ে গেছিস শিলা। আমি হাসলাম, পরিণত হতে বাধ্য হয়েছি। এর 1 সপ্তাহ পর একটা দৃশ্য আমি কখনো ভুলব না। সেদিন রাত প্রায় 2টো, হঠাৎ সোহান দৌড়ে এসে দরজায় টোকা দিল। কাকা, কাকি, উঠে যান। তুষার দরজা খুলে বলল, কি হয়েছে? সোহান হাঁপাতে হাঁপাতে বলল, ওরা আবার ফোন করেছে, ওরা বলছে আজকে রাতে দেখিয়ে দেবে যে আমি তাদের ফেলে আসতে পারি না। আমি ভয় পাইনি, আমি শুধু আপনাদের জানাতে এসেছি। তুষারের চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলে উঠল, কিন্তু সে গলা নিচু রেখে বলল, ভয় পাওয়ার লাগবে না, পুলিশকে ফোন দে। আমরা সাথে সাথে পুলিশকে জানালাম, আমাদের পাশের 2 জন প্রতিবেশীকেও ডাকলাম। পুরো পাড়া জেগে উঠল। রাত 3:30-র দিকে সত্যিই 2টো মোটরসাইকেলে 4-5 জন ছেলে রাস্তার মুখে এসে দাঁড়ালো। গলা উঁচু করে একজন বলল, সোহান, বের হ। কিন্তু তারা জানতো না আজ এই বাড়ি আর আগের মতো একা নয়। পুলিশ আগে থেকেই লুকিয়েছিল। ছেলেগুলো একটু এগোতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে চারপাশে চিৎকার, ধস্তাধস্তি। শেষমেশ 3 জনকে ধরে ফেলল, 2 জন পালিয়ে গেল। পুলিশ তাদের কাছ থেকে আগের চোরের কথাও মিলিয়ে নিল। তখনই পরিষ্কার হয়ে গেল চোরটা ধরা পড়ে বাঁচতে সোহানের নাম দিয়ে ফাঁসাতে চেয়েছিল, আর এই দলটাই রাতে আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। সব সত্যি বেরিয়ে গেল। সোহান একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তুষার তার কাঁধে হাত রেখে বলল, দেখলি, সত্য লুকালে এরা আরও বড় হয়ে মাথায় চড়ে বসে, আর সত্য সামনে আনলেই এরা ছোট হয়ে যায়। সোহান চোখ মুছল, আমি আর লুকাবো না কাকা। তুষার বলল, এটাই তো চাই। সেই রাতে পুলিশ চলে যাওয়ার পর ওঠানে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, যেন আমাদের বাড়িটা দীর্ঘদিন ধরে যে চাপা ভয় বুকে চালিয়ে বেড়াচ্ছিল সেটা আজ বেরিয়ে গেল। আমি রান্নাঘর থেকে চা এনে দিলাম। 3 জন বসেছিলাম নীরবে। একটু পরে সোহান খুব নিচু গলায় বলল, কাকা, আমি যদি আগের মতো থাকতাম, আজ আমি হয়তো তাদের সাথে থাকতাম। আপনি আমাকে এখানে এনে একদম নতুন একটা জীবন দিয়েছেন। তুষার মৃদু হেসে বলল, আমি কিছু দিইনি, তুই নিজে ফিরতে চেয়েছিস বলেই ফিরেছিস। আমি বললাম, আর ফিরতে চাইলে মানুষের পাশে মানুষের দরকার হয়, তুষার সেটা তোমাকে দিয়েছে। সোহান ফিসফিস করে বলল, আপনারা না থাকলে আমি আবার ডুবে যেতাম। তুষার তখন ওর দিকে তাকিয়ে বলল, তুই এখন আমাদের ঘরের ছেলে, একদিন তুইও নিজে কারোর জন্য আশ্রয় হবি। সোহান মাথা নাড়ল, চোখে এবার অন্যরকম আলো। পরদিন আমরা বাবার বাড়ি গেলাম। তুষার নিজে বাবাকে সব বলল, চোরের ঘটনা, সোহানের সত্য, পুলিশ কিভাবে দলটা ধরেছে। বাবা চুপ করে শুনলেন, তারপর শুধু বললেন, তুষার, আমি ভুল ভাবিনি, স্বচ্ছ মন থাকলে গরিব মানুষও বড় হয়। তুষার কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তুই যে নিজের জীবনটা ভেঙে পড়তে দিসনি সেটা আমার গর্ব। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি পাশে না থাকলে আমি পারতাম না বাবা। সেদিন আমরা অনেকদিন পর সত্যি সত্যি এক পরিবার হয়ে বসলাম, যেন একটা ভাঙা সেতু আবার জোড়া লাগলো। সময় গড়ালো, তুষার আবার বিদেশে ফিরল। তবে এবার আমরা ঠিক করলাম আমি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি 2 জায়গাতেই যাতায়াত করব, যাতে একা থাকতে না হয়। আর সোহান, সে আমাদের বাড়িতেই থাকলো, পড়াশোনা চালিয়ে গেল মন দিয়ে। এইবার আর কোনো নাটক না, কোনো লুকোচুরি না। 1 বছর পর সোহান কলেজে স্কলারশিপ পেল। সে খবর শুনে তুষার বিদেশ থেকে কাঁদতে কাঁদতে ফোন করে বলল, শিলা, আমাদের ছেলেটা পারল। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ তুষার, সে পারল, কারণ সে বদলাতে চেয়েছিল আর তুমি তাকে বিশ্বাস করেছিলে। সোহান আমার পাশে দাঁড়িয়ে শুধু বলল, কাকি, আপনি আমাকে মায়ের মতো করে আগলে রেখেছেন। আমি বললাম, তুই তো আমার ছেলের মতোই। আর আজ বন্ধুরা, যখন আমি আবার আয়নার সামনে দাঁড়াই, তখন মনে হয় এই পুরো গল্পটা আমাকে 3টে জিনিস শিখিয়েছে। 1, ভালোবাসা শুধু আবেগ নয়,
দায়িত্ব। 2 সন্দেহের আগে সত্য খুঁজতে হয়। 3 একটা মানুষ যদি ভুল পথ থেকে ফিরতে চায় তাকে অন্ধকার চোখে নয় আলোর হাত ধরে টেনে তুলতে হয়। তুষার আমার জীবনে ভালোবাসার মানে শিখিয়েছে, সোহান আমার জীবনে বিশ্বাসের মানে শিখিয়েছে, আর বাবা মামাকে শিখিয়েছে রাগের দরজা বন্ধ হলেও রক্তের দরজা একদিন খুলতে বাধ্য। এই ছিল আমার গল্প। যাদের জীবনে ভুল বোঝাবুঝি আছে, দূরত্ব আছে, তাদেরকে শুধু এটুকুই বলবো, ভালোবাসা যদি সত্যি হয় সময় একদিন সব দরজা খুলে দেয়। সময় খুব দ্রুত চলে যায়। যে দিনগুলো তখন আমাদের কাছে পাহাড়ের মতো কঠিন মনে হয়েছিল, আজ সেগুলোই স্মৃতির পাতায় নরম হয়ে বসে আছে। তুষার আবার বিদেশে গেল ঠিকই, কিন্তু এবার যাওয়ার সময় আমার বুক ভেঙে পড়েনি, কারণ আমি জানতাম এই দূরত্ব আর আগের মতো অন্ধকার নয়। এবারের ভেতরে আছে পরিকল্পনা, ভরসা আর একটা নিশ্চিত ফিরে আসার আলো। তুষার যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে আমাকে বলেছিল, শিলা, এবার আমি দূরে যাচ্ছি না, এবার আমি শুধু আগে যাচ্ছি। আমি হেসে বলেছিলাম, আর আমি তোমার ফেরার পথটা আগলে রাখব। সোহান তখন পাশে দাঁড়িয়েছিল। সে খুব চুপচাপ, কিন্তু চোখে অদ্ভুত দীপ্তি। তুষার ওর মাথায় হাত রেখে বলেছিল, সোহান, এবার তোর কাজ শুধু পড়াশোনা করা, তুই যা হতে চাস সবই, আমরা পাশে থাকব। সোহান মাথা নেড়েছিল। কাকা, আমি আর পিছনে তাকাতে চাই না, আমি সামনে হাঁটতে চাই। তার কথায় আমি যেন পুরনো জীবনের প্রতিধ্বনি শুনলাম। আমিও তো একদিন সামনে হাঁটতে চেয়েছিলাম, ভুল করে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়ে। মা মাঝে মাঝে ফোন করত। বাবাও এখন আর আগের মতো কড়া গলায় কথা বলতো না। কথা বলার সময় তার গলায় একটা মৃদু দায়িত্ব, একটা টান থাকে যা শুধু বাবা মেয়ের সম্পর্কে ভেতরেই থাকে। একদিন মা আমাকে বলেছিল, শিলা, তোর বাবা এখন রোজ তোর জন্য দোয়া করে, শুধু মুখে বলে না। আমি চুপ করে কেঁদেছিলাম, কারণ আমি জানতাম যে মানুষটা একদিন আমাকে মৃত বলেছিল, আজ তার ভেতরে আমি আবার বেঁচে উঠেছি। আর সোহান ধীরে ধীরে সত্যিই বদলে গেল। কলেজে সে শুধু ভালোই করছিল না, সে নিজের মতো করে নতুন মানুষও তৈরি করছিল। তার বন্ধুদের অনেকেই আগের মতোই ছিল, কিন্তু এবার সে তাদের টানতে চাইতো না, বরং দূরে সরে আসতো। একদিন বিকেলে আমি দেখলাম সে উঠোনে বসে কিছু কাগজে লিখছে। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস রে? সে বলল, একটা আবেদন লিখছি কাকি, একটা স্টুডেন্ট প্রজেক্টে জয়েন করব, যদি সুযোগ পাই পরে একটা ভালো স্কলারশিপও হবে। আমি অবাক হয়ে বললাম, তুই তো সত্যি বদলে গেছিস সোহান। সে লাজুক হাসি দিয়ে বলল, আপনারা বিশ্বাস না করলে বদলাতাম কি করে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, বিশ্বাস মানুষের ভেতর থেকে নতুন মানুষ তৈরি করে। সোহান মুখ তুলে তাকালো। তার চোখে তখন আমি নতুন একটা স্বপ্ন দেখলাম। এর কয়েক মাস পর হঠাৎ একদিন সকালে সে দৌড়ে এসে আমাকে বলল, কাকি কাকি, আমি পেয়েছি। আমি ভয় পেয়ে বললাম, কি পেয়েছিস? সে কাঁপা গলায় বলল, স্কলারশিপ, ফুল স্কলারশিপ। আমি ঢাকায় একটা বড় কলেজে চান্স পেয়েছি, আর স্কলারশিপের কারণে পড়ার খরচ লাগবে না। আমার চোখে পানি চলে এলো। আমি ওকে বুকে টেনে বললাম, আলহামদুলিল্লাহ, তুই পারবি বলেই আমি জানতাম। সোহান কাঁদছিল, কিন্তু এবার সেটা কষ্টের কান্না না, সাফল্যের কান্না। সেদিন আমরা তুষারকে ভিডিও কলে সব জানালাম। তুষার স্ক্রিনের ওপারে দাঁড়িয়ে কাঁদছিল, বলল, শিলা, আমাদের ছেলেটা পারলো। আমি হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ তুষার, সে পারলো, কারণ সে বদলাতে চেয়েছিল আর তুমি তাকে বিশ্বাস করেছিলে। সোহান তখন বলল, কাকা, আমি ওখানে গিয়েও আপনাদের সম্মান রাখব, আমি আর কোনোদিন ভুল পথে যাব না। তুষার খুব শক্ত গলায় বলল, তুই নিজের সম্মানই রাখবি সোহান, তুই নিজের মানুষ হবি, সেটাই আমাদের সবচেয়ে বড় গর্ব। সোহান ঢাকায় চলে গেল। ঘরটা আবার একটু ফাঁকা লাগলো ঠিকই, কিন্তু এবার সেই ফাঁকাটা শূন্য না, এটা গর্বের ফাঁকা। যেমন মা বাবার বুক খালি হয় সন্তানের উড়ে যাওয়ায়, তবে সেই খালিতেই থাকে আনন্দের বাতাস। তুষার বছর শেষে দেশে এলো, এবার আরও পরিণত, আরও দায়িত্বশীল, আরও সঞ্চিত ভালোবাসা নিয়ে। সে বাড়িতে ঢুকতেই আমি বললাম, তোমার সোহান ঢাকায়। তুষার শ্বাস নিয়ে বলল, আমি জানি, সে এখন নিজের আকাশে। তারপর সে উঠোনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, শিলা, আমরা অনেক কষ্ট পেরিয়ে এসেছি, তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কষ্ট না থাকলে বুঝতাম না সুখের দাম কত। তুষার হেসে বলল, আর বিশ্বাস না থাকলে বুঝতাম না মানুষ কতটা বড় হতে পারে। সেদিন রাতে আমরা উঠোনে বসে অনেকক্ষণ কথা বললাম। তুষার বলল, আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে যদি আমি ফিরেও যাই তাতে আমার কোনো আফসোস নেই,
কারণ আমি একজন মানুষ, একটা পরিবার, একটা ঘর বাঁচাতে পেরেছি। আমি তার হাত ধরে বললাম, তুমি শুধু ঘর বাঁচাওনি তুষার, তুমি বিশ্বাস বাঁচিয়েছ। তুষার চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তার চোখে আমি সেই পুরনো বৃষ্টিভেজা ট্যাক্সির দিনে নির্ভরতার আলো আবার দেখতে পেলাম। সেদিন আমি বুঝলাম, জীবনের গল্প আসলে ভুল আর ঠিকের সাদা কালোর গল্প নয়, এটা বিশ্বাস আর ভালোবাসার গল্প, যেখানে মানুষ ভেঙে পড়ে আবার দাঁড়ায়। আর কেউ যদি একবার সত্যি বদলাতে চায়, তাকে একটা সুযোগ দিলে সেই সুযোগ থেকেই জন্ম নেয় নতুন জীবন। এই ছিল আমার জীবনের গল্প। ভুল বোঝাবুঝিতে শুরু, বিশ্বাসে শেষ, ভয়ে কাঁপা পথ, ভালোবাসায় পৌঁছানোর ঠিকানা। আর আমি শিলা, আজও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলি, জীবন অদ্ভুত ঠিকই, কিন্তু যদি পাশে থাকে ভালো মানুষ আর আল্লাহর রহমত, তাহলে অদ্ভুত জীবনও একদিন সুন্দর হয়ে যায়। সোহান ঢাকায় চলে যাওয়ার পর সত্যিই আমাদের বাড়িটা একটু খালি লাগত। উঠোনে সেই ছেলেটার চাপা পায়ের শব্দ, রাত জেগে পড়ার আলো, আর সকালে কাকি চা খাবেন, এসব হঠাৎ করে থেমে গেলে মনে হয় ঘরের একটা দেয়াল যেন নীরব হয়ে গেছে। তুষার দেশে ফিরে আসার পর সে খুব মন দিয়ে লক্ষ্য করত আমি কিভাবে দিন কাটাই, কিভাবে বাবার বাড়ি যাই, কিভাবে নিজের মতো করে সময় সাজাই। একদিন সন্ধ্যায় সে চুপচাপ উঠে এসে আমার পাশে বসে বলল, শিলা, এখন তুমি কি চাও? আমি অবাক হয়ে তাকালাম। কি চাই মানে? তুষার হালকা হাসল। মানে, আমরা তো শুধু চলছিলাম, কষ্ট করছিলাম, প্রমাণ করছিলাম। এখন জীবনটা একটু থামিয়ে ভাবার সময়। তুমি কি করতে চাও? পড়াশুনো? কোনো কাজ? নিজের জন্য কিছু? তার প্রশ্নটা আমার বুকের ভেতরটা কেঁপে দিল। আমি যেন নিজের পুরনো স্বপ্নগুলোকে এক ঝলকে সামনে দেখতে পেলাম। আমি নরম গলায় বললাম, আমি কখনো অনার্স করতে পারিনি তুষার, ইচ্ছে ছিল, কিন্তু জীবন। তুষার এক মুহূর্তও দেরি করল না। তাহলে এবার করবে, আমি পাশে থাকব। আমি চোখ বড় করে বললাম, এতদিন পর আমি কি পারবো? তুষার খুব শান্তভাবে বলল, পারবে না কেন? তুমি তো এত বড় লড়াই পার করে এসেছো, পড়াশোনাটা তো তার চেয়ে ছোট লড়াই। সেদিন রাতে আমি অনেকক্ষণ ভাবলাম। তারপর মনে হলো, যদি আমি আবার শুরু করতে পারি, তাহলে সেটা শুধু আমার জন্য নয়, আমার বাবার জন্যও একটা উত্তর হবে। তিনি একদিন আমাকে মৃত বলেছিলেন, আর আজ যদি আমি সত্যি সত্যি নিজের পরিচয় নতুন করে গড়ে তুলতে পারি, তাহলে সেটাই হবে জীবনের সবচেয়ে সুন্দর জবাব। পরের সপ্তাহেই তুষার আমার ভর্তি ফর্ম এনে দিল, আমাকে নিজের হাতে কলেজে নিয়ে গেল। আমি ফর্ম জমা দিলাম। প্রথম দিন হাত কাঁপছিল, তবু ভেতরে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল আমি আবার নিজের দুঃখকে হারাতে শিখছি। এদিকে বাবার বাড়িতেও যাতায়াত বাড়ল। মা আমার হাতে চা দিয়ে হাসতেন, আর বাবা দূর থেকে তাকিয়ে থাকতেন। কখনো কিছু বলতেন না, কিন্তু তার চোখে একটা নিশ্চিন্ততা জমে উঠেছিল। একদিন আমি বাবার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা, আমি আবার পড়াশোনা শুরু করেছি। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীর গলায় বললেন, ভালো করেছিস। পড়াশোনা মানুষকে দাঁড় করায়, তুই দাঁড়িয়ে থাক। আমি চাই তুই সবসময় দাঁড়িয়ে থাক। আমার চোখ ভিজে গেল। আমি জানতাম এই কথার ভেতরেই তার মাফ করে দেওয়া আছে। সময় গড়াতে লাগলো। আমি ক্লাস করতে লাগলাম, নতুন কিছু শিখতে লাগলাম। তুষার আমাকে বই কিনে দিত, নোট বানাতে সাহায্য করত। মাঝে মাঝে মজা করে বলতো, আমার বউ এবার অফিসার হবে। আমি হেসে বলতাম, অফিসার না হলেও চলবে, নিজের মতো মানুষ হলেই হবে। আর সোহান ঢাকায় থেকেও নিয়মিত ফোন করত। সে বলতো, কাকি, আপনার ক্লাস কেমন চলছে? আমি বলতাম, ভালোই। তোর কাকাও খুব উৎসাহ দেয়। সে হাসত, আপনারা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। একদিন সোহান ছুটি এলো। আগের তুলনায় অনেক বেশি পরিণত, চোখে অন্যরকম আত্মবিশ্বাস। সে উঠোনে দাঁড়িয়ে চারদিকে তাকালো, তারপর বলল, এই উঠোনটা আমার জীবনের মোড় বদলে দিয়েছে। তুষার হাসল, আর তুই এই উঠোনের গর্ব। সোহান আমার কাছে এসে খুব নিচু গলায় বলল, কাকি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন বলেই আমি আজ ঠিক পথে আছি। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই ভুল থেকে ফিরেছিলি বলেই আমি তোকে ক্ষমা করেছি। দোষটা ছিল ভুলে আটকে থাকার, তুই আটকে থাকিসনি। সোহান চোখ নামিয়ে হেসে বলল, আপনি জানেন, আমি এখন অন্য ছেলেদেরও বুঝাই যে ভুল জীবন শেষ নয়, কিন্তু সত্য লুকানো জীবনটা নষ্ট করে। আমি মনে মনে বললাম, আল্লাহ,
তুমি সত্যিই আমাদের গল্পকে সুন্দর করেছ। তারপর একদিন এমন একটা খবর এলো যেটা শুনে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমার খুব মাথা ঘুরছিল, বারবার বমি হচ্ছিল। তুষার ভয় পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করে হেসে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আমার হাত থেকে রিপোর্টটা পড়ে গেল। আমি অবাক হয়ে তুষারের দিকে তাকালাম। তুষার থমকে গেল, তারপর যেন তার চোখ দুটো জলজল করে উঠল। সে আমার হাত ধরে বলল, শিলা, সত্যি? আমার চোখে পানি এলো। আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ তুষার, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। তুষার আমার কপালে চুমু দিয়ে বলল, এটাই তো আমাদের সব কষ্টের পুরস্কার। সেদিন সন্ধ্যায় আমরা বাবার বাড়ি গেলাম। মা খবর শুনে কেঁদে ফেললেন। বাবা প্রথমে চুপ করেছিলেন, তারপর আমার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোর ঘর ভরে দেখ। আমি বাবার কাঁধে মাথা রাখলাম। মনে হলো এই স্পর্শটা আমি কত বছর মিস করেছি। সেদিন রাতেই সোহান ফোনে খবর পেল। সে আনন্দে কাপা গলায় বলল, কাকি, আমি মামা হতে যাচ্ছি। আমি হেসে বললাম, হ্যাঁ রে, এবার তুই ঢাকায় থেকেও মামার দায়িত্ব নেবি। সোহান বলল, আমি তো এই শিশুটাকে নিজের মতো করেই আগলে রাখবো কাকি, যেমন আপনারা আমাকে আগলে রেখেছেন। আমি চোখ বন্ধ করে মনে মনে দোয়া করলাম, এই শিশুটি যেন আমাদের ঘরের শুধু সন্তান না হয়, হোক আমাদের বিশ্বাস আর ভালোবাসার নতুন শুরু। আজ যখন আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখি, তখন মনে হয় জীবন শুধু কষ্টের নাম না, কষ্টের ভেতর দিয়ে গেলে শেষে আল্লাহ একটা নরম আলো রেখেই দেন। আমি শিলা, একদিন বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। তারপর অভিমান, অভাব, সন্দেহ, ভয় সব পেরিয়ে আজও দাঁড়িয়ে আছি। আমার পাশে তুষার আছে, সোহানের মতো সন্তানতুল্য মানুষ আছে। বাবার দরজা খুলেছে, মা হাসেন, আর আমার ভেতরে নতুন একটা প্রাণ বেড়ে উঠছে। এইটুকুই আমার জীবনের সবচেয়ে বড় জয়। কারণ ভালোবাসা যদি সত্যি হয় আর বিশ্বাস যদি বাঁচে, তাহলে জীবন যতই কঠিন হোক, শেষটা একদিন সুন্দর হবেই। সন্তানের খবরটা জানার পর আমাদের বাড়িটা যেন হঠাৎ করে অন্যরকম হয়ে উঠল। আগের সেই লড়াই, অভাব, সন্দেহ সব কিছু পেছনে পড়ে গেল। সামনে শুধু নতুন একটা অপেক্ষা। তুষার তখন থেকেই একেবারে বদলে গেল। যেই মানুষটা সারাদিন রাস্তায় ট্যাক্সি চালিয়ে ক্লান্ত শরীরে ফিরত, সেই মানুষটা এখন বাড়ি ফিরে প্রথমে আমার কপাল ছুঁয়ে দেখত, কেমন আছো, শরীরটা ঠিক আছে তো? আমি কখনো অভিমান করে বলতাম, আমি কি ছোট বাচ্চা নাকি? তুষার হাসত, না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আর এখন তোমার ভেতরে যে নতুন জীবনটা আছে, সেটাও আমার সবচেয়ে বড় আমানত। মা একদিন হাতে করে ফল আর দুধ নিয়ে এলেন। বললেন, শিলা, তুই এখন শুধু তোর না, তুই একটা প্রাণের আশ্রয়, তুই নিজের খেয়াল রাখবি। আমি মাথা নেড়ে বললাম, মা, আমি চেষ্টা করব। বাবা প্রথম দিকে খুব বেশি কথা বলতেন না, কিন্তু আমি বুঝতে পারতাম তিনি খুশি। হয়তো মুখে বলেন না, কিন্তু বারান্দায় বসে থাকা তার নীরব চোখে আমি একটা নতুন কোমলতা দেখতে পাচ্ছিলাম। একদিন বিকেলে আমি বাবাকে চুপ করে উঠোনে বসে থাকতে দেখলাম। আমি কাছে গিয়ে বললাম, বাবা, আপনি কেমন আছেন? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, শিলা, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আমার বুকটা কেঁপে উঠল। আমি মাথা নামিয়ে বললাম, জানি বাবা, আমি ভুল করেছি। বাবা আমার দিকে তাকালেন, চোখে পানি ঝলমল করছিল। তিনি বললেন, তুই ভুল করেছিলি ঠিকই, কিন্তু তোর ভুলটা যেভাবে আমি দেখেছিলাম, সেটা আরও বড় ভুল ছিল। আমি মেয়েকে হারাতে বসেছিলাম নিজের রাগে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বাবার পায়ে মাথা রেখে কাঁদতে লাগলাম। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, আর কাঁদিস না, এখন তুই আবার আমার মেয়ে, আর তোর সন্তানের দাদা হিসেবে আমি শুধু একটাই দোয়া করি, তোর ঘরে শান্তি থাকুক। সেদিন আমার মনে হলো আমি অবশেষে ঘরে ফিরেছি, শুধু বাড়িতে না, হৃদয়ের ঘরেও। সময় গড়াতে লাগলো। আমি ক্লাস করতাম, কিন্তু তুষার আমাকে কখনো বেশি কষ্ট করতে দিত না। সে বাজার করত, রান্নায় সাহায্য করত, মাঝে মধ্যে আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দিত। আমি হাসতাম, তাকেই তো মানুষ স্বামী বলে। তুষার বলতো, স্বামী না, আমি শুধু তোর মানুষ। সোহান ঢাকার পড়াশোনার মাঝেও সব খোঁজ রাখত। ভিডিও কলে বলতো, কাকি, বেবিটা লাঠি দেয়? আমি হাসতাম, এখনও অত বুঝে ওঠেনি। সে বলতো, যেই দিন লাথি দেবে সবার আগে আমাকে জানাবেন কাকা। একদিন সত্যি সেই দিন এলো। রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ ভেতরটা কেঁপে উঠল। আমি একটু ভয় পেয়ে তুষারকে ডাকলাম, তুষার, মনে হয় বেবিটা নড়ছে। তুষার দৌড়ে এসে আমার পাশে বসে হাত রাখল। কয়েক সেকেন্ড পর শিশুটার নড়াচড়া টের পেয়ে তুষার চোখ বড় করে বলল, শিলা, এটা তো সত্যি।
তার মুখে যে আনন্দটা দেখলাম সেটা আমি কোনোদিন ভুলব না। তুষার সঙ্গে সঙ্গে সোহানকে কল দিল। সোহান ফোন ধরে চিৎকার করে উঠল, আমি চাচা হওয়ার প্র্যাকটিস শুরু করে দিলাম কাকা। আমরা তিনজন হেসে উঠলাম। হাসির মাঝেও আমার চোখ ভিজেছিল, কারণ এই ছোট্ট নড়াচড়ায় আমি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ অনুভব করছিলাম। তারপর দিন মাস পেরিয়ে গেল। এক রাতে হঠাৎ ব্যথা শুরু হলো। তুষার ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে গেল। মা আর বাবা খবর পেয়ে ছুটে এলেন। হাসপাতালের করিডোরটা আমার কাছে যেন দীর্ঘ একটা স্বপ্নের পথ ছিল। ভয় আর আনন্দ একসাথে কাঁধে চেপে বসেছিল। কয়েক ঘন্টা পর সেই শব্দটা ভেসে এলো, একটা ছোট্ট শিশুর কান্না। নার্স আমার কোলে বাচ্চাটাকে দিয়ে বলল, মা আর বাচ্চা দুজনেই ভালো আছেন, অভিনন্দন। আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গেল। আমি কাঁপা হাতে শিশুটার মুখ দেখলাম, চোখ দুটো বন্ধ, ছোট্ট ঠোঁট আর দুটো নরম হাত। আমি ফিসফিস করে বললাম, আল্লাহ, আমার সন্তান। তুষার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, শিলা, আমরা পারলাম। মা আমার হাত ধরে বললেন, মেয়ে, আল্লাহ তোর সব কষ্টের মূল্য দিলেন। বাবা কিছু বলেননি, শুধু এগিয়ে এসে শিশুটার মাথায় হাত রাখলেন। তার চোখে পানি গড়িয়ে পড়েছিল। তিনি খুব ধীরে বললেন, আমার নাতি বা নাতনি, যাই হোক, এটাই আমার ঘরের আলো। আমি হাসলাম, কাঁদলাম আর সন্তানের মাথায় চুমু দিলাম। সোহান পরদিন ঢাকা থেকে ছুটে এলো। শিশুটাকে কোলে নিয়ে বলল, এই বাচ্চাটা আমার প্রমাণ, ভুল থেকে ফিরেও এলেও জীবন নতুন করে শুরু হয়। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই নিজেই তো তার প্রমাণ সোহান। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে উঠোনটা আবার যেন জীবন্ত হয়ে উঠল। বাড়ির কোণে কোণে নতুন হাসি, নতুন কান্না, নতুন স্বপ্ন। তুষার এখন আর শুধু ট্যাক্সি চালক নয়, সে একজন বাবা। তার চোখে আমি একটা নতুন দায়িত্ব দেখলাম। সে বলল, শিলা, এখন আমি চাই আমাদের সন্তানটা এমন মানুষ হোক যে সত্যকে ভালোবাসে, বিশ্বাসকে ধরে রাখে। আমি বললাম সে তাই হবে, কারণ তার চারপাশে সত্য আর বিশ্বাসের মানুষ আছে। আজ এতদিন পরে যখন আমি এই গল্পটা বলছি, মনে হয় আমার জীবনটা সত্যি অদ্ভুত ছিল। একদিন আমি ভালোবাসার টানে বাবার দরজা ছেড়ে বেরিয়ে গেছিলাম। তারপর দারিদ্র্য আমাকে মাটিতে নামিয়েছে, সন্দেহ আমাকে কাঁপিয়েছে, ভুল বোঝাবুঝি আমাকে ভেঙেছে, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা আমাকে আবার দাঁড় করিয়েছে। আমি বুঝেছি, মানুষ বড় হয় টাকা দিয়ে নয়, মানুষ বড় হয় মন দিয়ে। তুষার আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে পাশে থাকা। সোহান আমাকে শিখিয়েছে সত্য লুকালে ভয় বড় হয়, সত্য বললে ভয় ছোট হয়। আর বাবা মা আমাকে শিখিয়েছেন রাগ যত বড় হোক, রক্তের টান তার চেয়েও বড়। এখন আমার কোলে একটা ছোট্ট প্রাণ, যে বড় হবে এই গল্প শুনে, এই শিক্ষা নিয়ে, এই ভালোবাসার ছায়ায়। আর আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, আমাদের মতো কোনো মায়ের যেন সন্দেহে বুক কাঁপতে না হয়, কোনো ছেলের যেন ভুল পথে হারিয়ে যেতে না হয়, আর কোনো ভালোবাসার ঘর যেন কষ্টে ভেঙে না যায়। কারণ জীবন কঠিন হলেও সত্য আর ভালোবাসা থাকলে শেষটা একদিন সুন্দর হয়ই। এই ছিল আমার গল্প, শুরুর ভুল বোঝাবুঝি থেকে শেষের আলো পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।